জাস্ট ইমাজিন আপনি একটা বিশাল অন্ধকার ঘরের মাঝখানে একা দাঁড়িয়ে আছেন আর চারিদিকে পুরো অন্ধকার, কিন্তু আপনি কাউকে একটা ডাকছেন আর সে জবাব দিচ্ছে না। এই নীরবতা আপনাকে যতটা স্বস্তি দেবে তার চেয়ে হাজার গুণ বেশি ভয় পাইয়ে দেবে। ঠিক এই ভয়টাই কিন্তু আমাদের মহাবিশ্বের সবচেয়ে বড় সত্য। আজ থেকে কোটি কোটি বছর আগে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা, আর তার মাঝেই অবস্থিত আমাদের এই ছোট্ট পৃথিবী। বিজ্ঞানীদের একটা সহজ হিসেব বলে এই বিশাল ব্রহ্মাণ্ডে আমরা একা থাকতেই পারি না। কিন্তু যদি আমরা একা নাই হই তবে তারা কোথায়? কেন আজ পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি? নাকি তারা অলরেডি চলে এসেছে, আমাদের আশেপাশে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক রহস্যময় জীবের কথা। তো আমি কথা বলছি মানব জীবনের এমন একটা সত্য যেটা হচ্ছে এলিয়েন। আর এই এলিয়েনই আমাদের মানব জাতির একটা আলাদা ইতিহাস বদলে দিতে পারে। তো বন্ধুরা, চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর একটা নতুন জিনিসের খোঁজ তোমাদের সামনে তুলে ধরা যাক। গল্পটা শুরু হয় 1950 সাল থেকে। বিখ্যাত পদার্থবিদ এনরিকো ফার্মি তার বন্ধুদের সাথে দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ তিনি একটা প্রশ্ন করে বসলেন যা আজও বিজ্ঞানীদের মাথায় একটা আলাদাই চিন্তার ছাপ ফেলে দেয়। প্রশ্নটা ছিল খুব সহজ, হোয়ার ইজ এভরিবডি, মানে সবাই কোথায়? একে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় ফার্মি প্যারাডক্স। একটু সহজ করে বোঝা যাক, আমাদের গ্যালাক্সিতে প্রায় 100 থেকে 400 বিলিয়ন তারা আছে। কোটি কোটি তারা আমাদের সূর্যের মতোই, আর সেই সব তারাদের চারপাশেই ঘুরছে পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ। বিজ্ঞান বলে যদি পৃথিবীর মতো গ্রহে জীবন তৈরি হতে পারে তবে মহাবিশ্বের অন্য কোনো গ্রহে আমাদের চেয়েও কোটি বছর উন্নত সভ্যতা থাকতেই পারে। এটা একদম স্বাভাবিক ব্যাপার। তাহলে তারা রেডিও সিগন্যাল পাঠায় না কেন? কেন কোনো এলিয়েন স্পেসশিপ আমাদের হোয়াইট হাউসের সামনে এসে ল্যান্ড করে না? বিজ্ঞানীরা এর কিছু ভয়ঙ্কর ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে একটা হলো গ্রেট ফিল্টার। এর মানে হলো কোনো সভ্যতা যখন খুব বেশি উন্নত হয়ে যায় তখন সে এমন কোনো প্রযুক্তি তৈরি করে ফেলে যা তাকে নিজেই ধ্বংস করে দেয়। জিনিসটা শুনতে একটু অবাক লাগছে। মানে যদি এলিয়েন থেকেও থাকে তাহলে তারা এতটাই উন্নত যে তারা নিজেদেরকে নিজেই ধ্বংস করে ফেলেছে। তো এইখানেই একটা প্রশ্ন ছাপ ছেড়ে দেয়, ঠিক যেমন পারমাণবিক যুদ্ধ বা কোনো এআই। তার মানে কি এলিয়েনরা উন্নত হয়ে নিজেদের ধ্বংস করে ফেলেছে আর এরপর কি আমাদেরও সেই একই পরিণত হতে চলেছে? অনেকে মনে করেন এলিয়েনদের কোনো প্রমাণ নেই, কিন্তু 1977 সালের 15ই আগস্ট স্টেট ইউনিভার্সিটির বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ মহাকাশ থেকে এমন একটা সিগন্যাল ক্যাচ করা হয়েছিল যা বিজ্ঞানীদের মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছিল। মহাকাশবিদ জেরি এহম্যান যখন কম্পিউটারে প্রিন্ট আউট দেখছিলেন তিনি অবাক হয়ে যান, কারণ মহাকাশের ধনুরাশির দিক থেকে একটা তীব্র রেডিও সিগন্যাল এসেছিল যা টানা 72 সেকেন্ড স্থায়ী হয়েছিল। সাধারণ মহাজাগতিক কোনো ঘটনা থেকে এমন কোনো নিখুঁত সিগন্যাল আসা অসম্ভব। জেরি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে তিনি লাল কালির কলম দিয়ে সেই কোডের চারপাশে গোল দাগ দিয়ে লিখে রেখেছিল ওয়াও। আজ পর্যন্ত আমরা জানি না সেই সিগন্যাল কে পাঠিয়েছিল। ওটা কি দূর গ্রহের কোনো উন্নত সভ্যতার শেষ চিৎকার ছিল, নাকি তারা আমাদের উপস্থিতি টের পেয়ে জাস্ট একটা হ্যালো বলেছিল? এরপর শত চেষ্টা করেও সেই সিগন্যাল আর কোনোদিন ধরা যায়নি। ওটা কি সত্যি এলিয়েনদের কোনো মেসেজ ছিল যা আমরা ডিকোড করতে পারিনি? এবার ওই ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর অংশে, যদি এলিয়েনরা আমাদের সিগন্যাল পেয়েও থাকে তাহলে তারা কেন উত্তর দিচ্ছেন? এর সবচেয়ে সাইকোলজিক্যাল আর হরার ব্যাখ্যা হলো ডার্ক ফরেস্ট থিওরি। কল্পনা করুন একটা বিশাল ঘুটঘুটে অন্ধকার জঙ্গল। সেই জঙ্গলে একজন শিকারী খুব সাবধানে নিঃশব্দে পা ফেলে হেঁটে যাচ্ছে। সে জানে না ওই জঙ্গলে আর কোনো হিংস্র পশুর বা অন্য কোনো শিকারী আছে কিনা। যদি সে অন্য কারোর পায়ের আওয়াজ পায় সে কিন্তু তাকে হ্যালো বলবেন। নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য সে সোজা গুলি চালাবে, কারণ এই জঙ্গলে যে নিজের অস্তিত্ব জাহির করবে সেই মারা যাবে। এই থিওরি অনুযায়ী আমাদের মহাবিশ্বটাও ঠিক এই অন্ধকার জঙ্গলের মতো। এখানে প্রতিটি উন্নত এলিয়েন সভ্যতা হলো এক একজনের সাইলেন্ট শিকারী। তারা চুপচাপ লুকিয়ে আছে। তারা জানে অন্য সভ্যতার সন্ধান পাওয়া মানেই নিজের অস্তিত্ব বিপন্ন হওয়া। আমরা মানুষ কি করছি? 1900 শতক থেকে আমরা অনবরত মহাকাশে রেডিও সিগন্যাল পাঠিয়েই চলেছি, নিজেদের লোকেশন চিৎকার করে জানাচ্ছি। বিজ্ঞানী স্টিফেন হকিং মরার আগে বারবার সতর্ক করেছিলেন এলিয়েনদের সাথে যোগাযোগের চেষ্টা করাটা মানব জাতির সবচেয়ে বড় ভুল হতে পারে। যদি কোনোদিন কোনো উন্নত এলিয়েন সভ্যতা আমাদের সিগন্যাল ট্র্যাক করে ফেলে এবং পৃথিবীতে চলে আসে তবে তাদের অবস্থা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মতো হয়ে যাবে, যেখানে আদিবাসীরা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু ভাই, আমার একটা কোয়েশ্চেন, এলিয়েনদের খোঁজ কি সত্যি শুধু মহাকাশেই চলছে নাকি পৃথিবীর বুকেই লুকিয়ে রাখা হয়েছে তাদের?
নেভাডার মরুভূমির বুকে অবস্থিত আমেরিকার সবচেয়ে সুরক্ষিত এবং রহস্যময় মিলিটারি বেস, যেটার নাম এরিয়া 51। সরকারিভাবে বলা হয় এটা একটা সাধারণ এয়ারফোর্স ট্রেনিং গ্রাউন্ড, কিন্তু সেখানে সাধারণ মানুষের যাওয়া সম্পূর্ণ নিষেধ। দেখা মাত্রই গুলি চালানোর অর্ডারও রয়েছে। কেন এই চরম গোপনীয়তা? বব লেজার নামের একজন বিজ্ঞানী 1989 সালে দাবি করিয়েছিলেন যে তিনি এরিয়া 51-এর ভেতরে কাজ করছেন এবং সেখানে তিনি এলিয়েনদের 9টি ফ্লাইং সসার দেখেছেন, যাকে আমরা ইউএফও বলে জেনে থাকি, এবং সেইখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হচ্ছিল। শুধু তাই নয়, সাম্প্রদায়িক বছরগুলোতে আমেরিকার পেন্টাগন নিজে স্বীকার করেছেন এবং কিছু অফিসিয়াল ভিডিও রিলিজ করেছে যেখানে তাদের ফাইটার জেটের পাইলটরা এমন কিছু অদ্ভুত উড়ন্ত বস্তু বা ইউএফও দেখেছে যা ফিজিক্সের সব নিয়ম ভেঙে বাতাসের চেয়েও দ্রুত গতিতে দিক পরিবর্তন করতে পারে। এতে কোনো সন্দেহ নেই, এগুলো যদি মানুষের তৈরি না হয় তবে কার? তারা কি আমাদের উপর নজর রাখছে? এইবার বিজ্ঞানীরা এলিয়েনদের বিবরণ দিতে গিয়ে কিছু তাদের স্কেলে ভাগ করেছে। তো তাদের 3টে টাইপে ভাগ করেছে। এলিয়েনরা কতটা উন্নত হতে পারে এটা দিয়েই আমরা বুঝতে পারি। টাইপ 1 হলো সভ্যতাদি, যারা তাদের নিজস্ব গ্রহের সমস্ত শক্তি সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও ব্যবহার করতে পারে এবং মানুষ এখনো ওই স্তরে পৌঁছাতেই পারেনি। এবং টাইপ 2 হলো এই স্তরের এলিয়েনরা এতটা উন্নত যে তারা নিজেদের নক্ষত্রের সমস্ত শক্তি সরাসরি চুষে নিতে পারে। এর জন্য তারা নক্ষত্রের চারপাশে একটা বিশাল মেগা স্ট্রাকচার বা খাঁচা তৈরি করে ফেলে। এবং টাইপ 3, এরা পুরো গ্যালাক্সি বা ছায়াপথের সমস্ত শক্তি নিয়ন্ত্রণ করে। এদের কাছে কোটি কোটি নক্ষত্রের শক্তি আছে এবং এরা চোখের পলকে এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে ভ্রমণ করতে পারে। তাদের জীবনের ভিন্ন রূপও প্রকাশ করা হয়েছে। আমরা সবসময় ভাবি এলিয়েনদের বেঁচে থাকার জন্য পৃথিবীর মতো অক্সিজেন, জল আর নির্দিষ্ট তাপমাত্রা লাগে, কিন্তু বিজ্ঞান বলছে এটা পুরোপুরি ভুল হতে পারে। পৃথিবীতেও এমন কিছু ব্যাকটেরিয়া বা অণুজীব পাওয়া গেছে যারা ফুটন্ত অ্যাসিড, তীব্র তেজস্ক্রিয়তা কিংবা প্রশান্ত মহাসাগরের তলদেশে চরম চাপে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানেও অনায়াসে বেঁচে থাকে। সুতরাং এলিয়েনদের শারীরিক গঠন কার্বন ভিত্তিক না হয়ে সিলিকন ভিত্তিক হতে পারে। তারা হয়তো অক্সিজেনের বদলে তরল মিথেন বা অ্যামোনিয়া খেয়ে বেঁচে থাকে, যা আমাদের কাছে বিষাক্ত, তাদের কাছেই সেটা জীবন। এই তথ্য অনুযায়ী উন্নত এলিয়েন সভ্যতাগুলি আমাদের অস্তিত্ব সম্পর্কে খুব ভালোভাবেই জানে, কিন্তু তারা ইচ্ছে করে আমাদের সাথে যোগাযোগ করছে। যেমন আমরা চিড়িয়াখানায় গিয়ে খাঁচার পশু পাখিদের ডিস্টার্ব না করে দূর থেকে তাদের আচরণ লক্ষ্য করি, ঠিক তেমনি এলিয়েনরাও পৃথিবীকে একটা মহাজাগতিক চিড়িয়াখানা বা অভয়ারণ্য বানিয়ে রেখেছে। তারা দূর থেকে আমাদের বিবর্তন এবং আমাদের যুদ্ধ বিগ্রহ দেখছে, কিন্তু মানবজাতির নিজস্ব বিকাশের স্বার্থে তারা আড়ালেই থাকছে। 1989 সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ায় বোরনেজ শহরের একটি পার্কে বিকেলবেলা কয়েকজন শিশু খেলছে। হঠাৎ তারা আকাশে একটি গোলাপি রঙের আলো দেখতে পায়, যা পরে একটি লালচে গোলকের রূপ নেয় এবং পার্কের ভেতরে ল্যান্ড করে। এবং সেই শিশুদের দাবি অনুযায়ী সেই যানটি থেকে প্রায় 9 ফুট লম্বা 3টি চোখ বিশিষ্ট একটি এলিয়েন এবং তার সাথে একটি রোবট সদৃশ্য প্রাণী নেমে আসে। এলিয়েনটি একটি ছেলের দিকে তাকিয়ে সিলিন্ডার আকৃতির অস্ত্র দিয়ে আলু ফেলতেই ছেলেটির চোখের পলকে হাওয়া হয়ে যায়। এলিয়েনরা জানে উঠে চলে যাওয়ার পর ছেলেটি আবার ফিরে আসে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সরকারি নিউজ এজেন্সি টাস এই খবরটি প্রকাশ করেছিল। সেখানকার মাটিতে সাধারণের চেয়ে বেশি মাত্রায় তেজস্ক্রিয়তা উপাদান পেয়েছিল। আজও এই ঘটনাটি ইউএফও ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা। তো বন্ধুরা, এই ছিল কিছু এলিয়েনের সম্পর্কে ধারণা বা কনসেপ্ট। তো ভাবলাম তোমাদের সাথে তুলে ধরা যাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আর একটা লাইক করতে ভুলবে না। আর চ্যানেলটিতে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো টপিকে, অন্য কোনো গল্পে। তো আজকের জন্য এটুকুই, গুড বাই।